আশা করি সকলেই ভালো আছো। তোমাদের জন্য আজ ডিগ্রি দ্বিতীয় বর্ষের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি চতুর্থ পত্র খ বিভাগ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিও মনোযোগ দিয়ে শুনলে আশা করি অনেকটা উপকৃত হবে। আর নিয়মিত লাইভ ক্লাস ও ভিডিও পেতে আমাদের প্রান্ত সাজেশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফেসবুক ফলো দিয়ে সাথে থাকুন। খ বিভাগ প্রশ্নের উত্তর। ১. লর্ড কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্তের ত্রুটিগুলো বিচার কর। ভূমিকা: লর্ড কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্ত পার্মানেন্ট সেটেলমেন্ট 1793 সালে বাংলায় প্রতিষ্ঠিত হয়, যার মাধ্যমে ইংল্যান্ডের ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং বাংলার জমিদারদের মধ্যে একটি স্থায়ী রাজস্ব ব্যবস্থা চালু করা হয়। এর উদ্দেশ্য ছিল রাজস্ব সংগ্রহ প্রক্রিয়াকে আরও সহজ এবং সুনির্দিষ্ট করা, তবে এই ব্যবস্থা বাংলার কৃষক এবং সমাজের উপর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলে। চিরস্থায়ী বন্দোবস্তের ত্রুটিগুলি। ১. কৃষকদের শোষণ। চিরস্থায়ী বন্দোবস্তের ফলে কৃষকদের উপর অত্যন্ত ভারী কর আরোপ করা হয়েছিল। জমিদাররা নির্দিষ্ট পরিমাণ রাজস্ব পরিশোধের জন্য দায়ী ছিল, কিন্তু তারা কৃষকদের থেকে অতিরিক্ত রাজস্ব আদায় করত। ২. রাজস্বের অস্থিরতা। চিরস্থায়ী বন্দোবস্তে রাজস্বের পরিমাণ স্থায়ীভাবে নির্ধারণ করা হয়েছিল, যা কোন সময় বৃদ্ধি পেত না, যদিও জমির উৎপাদন ক্ষমতা বা মূল্য বাড়ত। ৩. জমিদারি ব্যবস্থার জোরালো প্রতিষ্ঠা। এই বন্দোবস্তের মাধ্যমে জমিদারি ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করা হয়েছিল, যার ফলে জমিদাররা একাধারে প্রশাসনিক, বিচারক ও অর্থনৈতিক শক্তি হয়ে ওঠে। জমিদারদের হাতে অধিক ক্ষমতা থাকায় তারা তাদের নিজেদের স্বার্থ রক্ষায় কৃষকদের শোষণ করত। ৪. কৃষির অবহেলা। চিরস্থায়ী বন্দোবস্তের ফলে জমির মালিকরা কৃষির উন্নতি বা আধুনিকীকরণে আগ্রহী ছিল না, কারণ তারা রাজস্বের পরিমাণ জানত এবং এতে তাদের জমির উৎপাদন বৃদ্ধি পেলে তাদের লাভ বাড়ত না। ৫. সমাজের মধ্যে অস্থিরতা। জমিদাররা নিজেদের রাজস্ব আদায় বাড়ানোর জন্য কৃষকদের উপর অত্যাচার করত। এর ফলে সমাজে এক ধরনের অস্থিরতা এবং দাঙ্গা সৃষ্টি হয়েছিল। একদিকে রাজস্ব নির্ধারণ করা হয়েছিল স্থায়ী, তবে অন্যদিকে কৃষকদের জীবনযাত্রার উন্নতি ঘটানো হয়নি। উপসংহার: লর্ড কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্ত বাংলার অর্থনীতির জন্য বেশ ক্ষতিকর প্রমাণিত হয়েছিল। যদিও এই ব্যবস্থা কোম্পানির রাজস্ব সংগ্রহের জন্য কার্যকর ছিল, তবে এর ফলে কৃষকদের শোষণ বৃদ্ধি পায়, জমিদারি ব্যবস্থার প্রতিষ্ঠা ঘটায় এবং কৃষির উন্নয়নে বাধা সৃষ্টি হয়। এটি দীর্ঘমেয়াদে বাংলার সমাজে অস্থিরতা সৃষ্টি করে এবং শোষণের একটি দৃঢ় প্রক্রিয়া হিসেবে কাজ করে। ২. পানিপথের প্রথম যুদ্ধের গুরুত্ব ব্যাখ্যা কর। ভূমিকা: পানিপথের প্রথম যুদ্ধ ফার্স্ট ব্যাটল অফ পানিপথ 1526 সালে ভারতীয় উপমহাদেশে সংঘটিত একটি ঐতিহাসিক যুদ্ধ ছিল, যা মূলত বাবর, মুঘল সম্রাট, এবং লোদি শাসক ইব্রাহিম লোদির মধ্যে সংঘটিত হয়। এই যুদ্ধের ফলস্বরূপ ভারতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড় আসে, যা পরবর্তী সময়ে ভারতীয় উপমহাদেশে মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠার পথ উন্মোচিত করে। পানিপথের প্রথম যুদ্ধের গুরুত্ব। ১. মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠা। এই যুদ্ধের মাধ্যমে বাবর প্রথমবারের মতো ভারতের তৃণমূল অঞ্চলে একটি স্থায়ী সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। পানিপথের প্রথম যুদ্ধের বিজয়ের ফলে তিনি দিল্লিতে শাসক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন এবং ভারতীয় উপমহাদেশে মোগল সাম্রাজ্যের ভিত্তি স্থাপন হয়। ২. লোদি শাসনের পতন। পানিপথের প্রথম যুদ্ধের পর ইব্রাহিম লোদি এর সেনাবাহিনী পরাজিত হয় এবং তিনি নিহত হন। এর ফলে লোদি বংশের শাসন শেষ হয়ে যায় এবং দিল্লি সুলতানাতের পতন ঘটে। এই ঘটনা ভারতীয় ইতিহাসে এক বড় পরিবর্তন ছিল, যা মোগলদের জন্য রাজনৈতিক ক্ষমতা দখলের পথ প্রশস্ত করে দেয়। ৩. মোগল সাম্রাজ্যের ভারতীয় সংস্কৃতিতে প্রভাব। পানিপথের প্রথম যুদ্ধের পর বাবর ভারতীয় সংস্কৃতি ও সমাজের উপর গভীর প্রভাব ফেলেন। তার শাসনামলে মোগল স্থাপত্য, সংস্কৃতি, শাসন ব্যবস্থা ও শিল্পকলার বিকাশ ঘটে। বিশেষ করে, মোগল স্থাপত্য, যেমন তাজমহল, এবং ভারতীয় সংস্কৃতিতে ইসলামিক উপাদান যুক্ত হয়। ৪. মোগল ও ভারতীয় রাজনীতির মিলন।
বাবরের বিজয়ের ফলে ভারতীয় রাজনীতির কাঠামো পরিবর্তিত হয়। মোগলরা ভারতীয় রাজনীতিতে আধিপত্য বিস্তার করে, যা পরবর্তী সময়ে এক সুসংহত সাম্রাজ্য গঠনে সাহায্য করে। মোগলরা ভারতে এক বৃহৎ শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেন, যা উপমহাদেশে দীর্ঘকাল ধরে প্রভাব বিস্তার করেছিল। ৫. প্রযুক্তির এবং যুদ্ধ কৌশলের উন্নয়ন। পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে নতুন ধরনের যুদ্ধ কৌশল এবং অস্ত্রের ব্যবহার দেখা যায়। বাবরের সেনাবাহিনীতে আগের তুলনায় আধুনিক অস্ত্র এবং যুদ্ধ কৌশল ছিল, যেমন আর্টিলারি, গণনাশক অস্ত্র ও ট্যাঙ্ক ইত্যাদি। এই যুদ্ধ কৌশলগুলি ভারতীয় সেনাবাহিনীর জন্য এক নতুন যুগের সূচনা করে। ৬. দিল্লির শাসনে মোগলদের আধিপত্য। পানিপথের ৬. দিল্লির শাসনে মোগলদের আধিপত্য। পানিপথের প্রথম যুদ্ধের পর বাবর দিল্লির সিংহাসনে বসেন এবং সেখান থেকে তার শাসন শুরু হয়। বাবর ও তার উত্তরসূরি আকবর মোগল সাম্রাজ্যের ভিত্তি মজবুত করেন এবং ভারতে এক বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। এটি ভারতীয় ইতিহাসের এক উল্লেখযোগ্য ঘটনা। ৭. আঞ্চলিক রাজতন্ত্রের পতন। এই যুদ্ধের ফলে সারা ভারতের আঞ্চলিক রাজতন্ত্রগুলির মধ্যে বিভাজন সৃষ্টি হয় এবং মোগলদের আধিপত্য বিস্তার করে। মোগল সাম্রাজ্য শাসক হিসেবে দিল্লির ক্ষমতা দখল করে, যা পরবর্তী সময়ে ভারতের বৃহৎ অঞ্চলে শাসন প্রতিষ্ঠা করতে সাহায্য করে। উপসংহার: পানিপথের প্রথম যুদ্ধের গুরুত্ব শুধু সামরিক বিজয়ে সীমাবদ্ধ ছিল না, এটি ভারতীয় ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিবর্তনের সূচনা ঘটায়। এর ফলে মোগল সাম্রাজ্য ভারতীয় উপমহাদেশে প্রতিষ্ঠিত হয়, যা প্রায় ৩ শতক ধরে ভারতীয় উপমহাদেশে আধিপত্য বিস্তার করে। ৩. শেরশাহের রাজস্ব সংস্কার সম্পর্কে ধারণা দাও। ভূমিকা: শেরশাহ সুরি ১৫৪০-১৫৪৫ ভারতীয় ইতিহাসের অন্যতম উল্লেখযোগ্য শাসক, যিনি সুরি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি ভারতীয় রাজনীতি, প্রশাসন ও অর্থনীতি ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ সংস্কার করেছিলেন। তার রাজস্ব সংস্কার ছিল অত্যন্ত কার্যকর এবং তা পরবর্তী সময়ের শাসকদের জন্য একটি রোল মডেল হয়ে ওঠে। শেরশাহের রাজস্ব সংস্কারের মূল ধারণা: শেরশাহের রাজস্ব সংস্কার তার প্রশাসনিক দক্ষতার অন্যতম গুরুত্বপূর্ণ দিক ছিল, যা ভারতীয় রাজস্ব ব্যবস্থার উন্নতি ঘটিয়েছিল। তার রাজস্ব সংস্কারের মূল দিকগুলো ছিল: ১. জমি পরিমাপ ও শ্রেণীবিভাগ। শেরশাহ জমির পরিমাপের জন্য বিহার অঞ্চলে একটি সুনির্দিষ্ট ব্যবস্থা চালু করেছিলেন। তিনি বিঘা নামক পরিমাপের একক ব্যবহার করতেন। প্রতিটি জমির পরিমাণ পরিমাপ করে একটি মানদণ্ড তৈরি করেছিলেন, যার ভিত্তিতে কৃষকদের করের পরিমাণ নির্ধারিত হতো। ২. রাজস্ব নির্ধারণের সঠিক পদ্ধতি। শেরশাহ কৃষকদের উপর খুবই সুনির্দিষ্ট ও বৈজ্ঞানিক পদ্ধতিতে রাজস্ব আরোপ করতেন। তার রাজস্ব ব্যবস্থার মূল লক্ষ্য ছিল কৃষকের উপর অত্যধিক বোঝা চাপানো নয়, বরং একটি সঠিক ও সমতাপূর্ণ ব্যবস্থা তৈরি করা। তিনি জমির উৎপাদন ক্ষমতার ভিত্তিতে কর নির্ধারণ করতেন, যা কৃষকের আর্থিক সক্ষমতার সাথে সঙ্গতিপূর্ণ ছিল। ৩. ৫০% রাজস্ব। শেরশাহ কৃষকদের থেকে ১/৩ বা ১/২ অংশের মধ্যে রাজস্ব আদায় করতেন। সাধারণভাবে, কৃষকদের উৎপাদন থেকে রাজস্ব হিসেবে ৫০% আদায় করা হতো, তবে এটি জমির প্রকৃতি এবং উৎপাদনশীলতার উপর নির্ভর করত। ৪. রাজস্ব আদায়ের কেন্দ্রীয় ব্যবস্থা। শেরশাহ একটি কেন্দ্রীয় রাজস্ব সংগ্রহ ব্যবস্থা চালু করেছিলেন। তিনি রাজস্ব সংগ্রহকারী জন্য একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করেছিলেন, যাতে তারা রাজস্ব আদায় যথাযথভাবে কাজ করতে পারে। পাশাপাশি, জমির উৎপাদন থেকে রাজস্ব আদায়ের জন্য তাকে সুস্পষ্ট নীতি ও শৃঙ্খলা অনুসরণ করতে হতো। ৫.
কৃষকের অধিকার। শেরশাহের রাজস্ব ব্যবস্থায় কৃষকরা নির্দিষ্ট অধিকার পেতেন। রাজস্বের পরিমাণ ঠিক ছিল এবং খারাপ অবস্থায় কৃষকরা কর কম দেওয়ার জন্য আবেদন করতে পারতেন। তিনি কৃষকদের প্রতি অত্যন্ত সদয় ছিলেন এবং তাদের মৌলিক অধিকার রক্ষায় গুরুত্ব দিয়েছিলেন। 6. সরাসরি রাজস্ব আদায়। শেরশাহ নিজে সরাসরি রাজস্ব আদায় ও পরিদর্শন করতেন। রাজস্ব আদায়ের জন্য মধ্যস্থতাকারী কোনো ব্যক্তির মাধ্যমে নয়, তিনি রাজস্ব আদায়কারীদের কর্মক্ষমতা মূল্যায়ন করতেন এবং মাঠে গিয়ে কাজের মান দেখে তা নিশ্চিত করতেন। 7. রাজস্ব পরিদর্শন ও প্রশাসনিক কর্তৃপক্ষ। রাজস্ব ব্যবস্থা কার্যকর করতে শেরশাহ বিভিন্ন পরিদর্শক নিয়োগ করেছিলেন, যারা রাজস্ব আদায়ের প্রক্রিয়া নিরীক্ষণ করতেন এবং সঠিক পরিমাণ রাজস্ব আদায় হচ্ছে কি না তা নিশ্চিত করতেন। রাজস্ব সংক্রান্ত প্রতিটি অঞ্চলে জেলা প্রশাসক ও অন্যান্য কর্মকর্তারা কাজ করতেন। উপসংহার: শেরশাহের রাজস্ব সংস্কার ছিল একটি সুসংগঠিত ও বৈজ্ঞানিক পদ্ধতি, যা কৃষকদের জন্য উপকারী ছিল এবং সরকারের রাজস্ব আদায়ের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ উন্নতি ঘটায়। তার এই সংস্কারের মাধ্যমে শাসক এবং কৃষকের মধ্যে একটি ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছিল, যা পরবর্তীতে ভারতীয় প্রশাসনে একটি নতুন দৃষ্টিকোণ প্রদান করেছিল। শেরশাহের রাজস্ব সংস্কারের ফলে তার শাসনামলে সুরি সাম্রাজ্যের অর্থনীতি শক্তিশালী হয়েছিল এবং তার শাসন ছিল অত্যন্ত সফল। 4. সম্রাট আকবরের বাংলা বিজয় সম্পর্কে একটি টিকা লেখো। ভূমিকা: সম্রাট আকবর 1556-1605 মুঘল সাম্রাজ্যের তৃতীয় সম্রাট ছিলেন, এবং তার শাসনামল ভারতীয় ইতিহাসের সবচেয়ে উল্লেখযোগ্য ও শক্তিশালী শাসনকালের মধ্যে একটি। তার শাসনকাল ভারতীয় ভূখণ্ডের বিস্তৃতি ও রাজনৈতিক, প্রশাসনিক ও সামরিক ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটিয়েছিল। বাংলার বিজয়ের ক্ষেত্রেও আকবরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলা বিজয়ের পটভূমি: বাংলা তখন মুঘল সাম্রাজ্যের অধীনে ছিল না, বরং স্বাধীন ছিল এবং শেরশাহ সুরি ও তার পরবর্তী শাসকদের শাসনকালে বাংলা ছিল সুরি রাজবংশের একটি অংশ। মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হওয়ার পর, আকবর বাংলা আক্রমণের জন্য প্রস্তুতি নেয়। বাংলা, যা তখন সুলতানাত রাজত্বের অধীনে ছিল, তার শাসক ছিলেন দাউদ খান কুম্ব। সুলতান দাউদ খান কুম্ব তখন মুঘল সম্রাট আকবরের বিরোধী ছিলেন। বিজয়ের কারণ: 1. রাজনৈতিক ক্ষমতার প্রয়োগ। আকবরের উদ্দেশ্য ছিল পুরো ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের একক শাসন প্রতিষ্ঠা করা, এবং এজন্য তিনি তার সামরিক বাহিনীকে শক্তিশালী করতেন। বাংলা ছিল সেই সময় একটি গুরুত্বপূর্ণ প্রাদেশিক অঞ্চল, যার উপর পূর্ণ নিয়ন্ত্রণ স্থাপন না করে মুঘল সাম্রাজ্য ঐক্যবদ্ধ হতে পারবে না। আকবর তাই বাংলাকে অধিকার করতে চান। 2. দাউদ খানের বিরোধিতা। দাউদ খান কুম্ব বাংলার শাসক হিসেবে আকবরের অধীনে আসতে চাচ্ছিলেন না। তিনি আকবরের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন, যা মুঘল সম্রাটের প্রতি বিরোধিতা সৃষ্টি করে। এই পরিস্থিতিতে আকবর বাংলায় অভিযান শুরু করেন। আক্রমণ ও বিজয়। 1. বাংলায় অভিযানের প্রস্তুতি। আকবর 1564 সালের দিকে বাংলার ওপর অভিযান পরিচালনা করার জন্য একটি শক্তিশালী বাহিনী প্রস্তুত করেন। তিনি মাওলানা মুসা, রাজা মান সিং ও অন্যান্য নেতাদের মাধ্যমে একটি সমন্বিত বাহিনী গঠন করেন। 2. বাংলার সুলতান দাউদ খান কুম্বর বিরুদ্ধে আক্রমণ। আকবরের বাহিনী বাংলায় আক্রমণ করে, এবং দাউদ খান কুম্ব বাধা দিতে সক্ষম হননি। আকবরের সেনারা দাউদ খান কুম্বকে পরাজিত করে বাংলার অধিকাংশ অঞ্চল অধিকার করেন। 3. দাউদ খান কুম্বর আত্মসমর্পণ। দাউদ খান কুম্ব শেষে আকবরের কাছে আত্মসমর্পণ করেন এবং বাংলা মুঘল সাম্রাজ্যের অধীনে আসে। আকবর তখন বাংলার শাসক হিসেবে মুঘল শাসন প্রতিষ্ঠা করেন। বাংলা বিজয়ের পর, আকবর বাংলা বিজয়ের পর তার সাম্রাজ্যের শক্তিশালী সম্প্রসারণ করতে সক্ষম হন। বাংলার ভূখণ্ডকে একীভূত করে, তিনি বিভিন্ন অঞ্চলের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীকালে মুঘল সাম্রাজ্যের প্রাথমিক শক্তির কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। এর ফলে বাংলার অর্থনীতি, সংস্কৃতি ও প্রশাসন নতুন দিগন্তে প্রবাহিত হয়।
বাংলার শাসন ব্যবস্থায় আকবরের সংস্কার। আকবর বাংলা বিজয়ের পর তার শাসন ব্যবস্থাকে আরও কার্যকর করার জন্য বেশ কিছু সংস্কারও করেছিলেন। তিনি বাংলার শস্য উৎপাদন ও বাণিজ্যিক কার্যক্রমে অনেক উন্নতি সাধন করেছিলেন। এছাড়া, তিনি বাংলায় শাসন কার্যক্রমে ইসলামী প্রশাসনিক সংস্কৃতি প্রতিষ্ঠিত করেছিলেন, যা সমগ্র ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের শক্তিশালী ভিত্তি তৈরি করেছিল। উপসংহার: সম্রাট আকবরের বাংলা বিজয় ছিল তার সাম্রাজ্য প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর মাধ্যমে আকবর শুধুমাত্র ভারতবর্ষের ঐক্য প্রতিষ্ঠার কাজ করেননি, বরং তার শাসন ব্যবস্থা, প্রশাসনিক দক্ষতা ও সামরিক শক্তির প্রমাণও রেখেছিলেন। বাংলার মুঘল শাসন প্রতিষ্ঠা তার সাম্রাজ্যের বিস্তার ও শক্তির এক নতুন মাত্রা যোগ করে। ৫. মনসবদারি প্রথা কি? ভূমিকা: মনসবদারি প্রথা ছিল মুঘল সাম্রাজ্যের এক বিশেষ প্রশাসনিক ও সামরিক ব্যবস্থা, যা সম্রাট আকবর প্রবর্তন করেন। এই প্রথা অনুযায়ী, সাম্রাজ্যের বিভিন্ন কর্মকর্তাকে নির্দিষ্ট মানসাব পদবি দেওয়া হতো, যা তাদের পদমর্যাদা, ক্ষমতা, সামরিক বাহিনীর সংখ্যা এবং তাদের পারিশ্রমিকের সাথে সম্পর্কিত ছিল। মনসবদারি প্রথার বৈশিষ্ট্যসমূহ: ১. মনসব পদবি। মনসব শব্দটির অর্থ হল পদবি বা পদমর্যাদা। মুঘল সাম্রাজ্যে প্রতিটি কর্মকর্তাকে একটি নির্দিষ্ট মনসব দেওয়া হতো, যা তার সামাজিক, রাজনৈতিক এবং সামরিক অবস্থান নির্ধারণ করত। এই মনসব সাধারণত ১০০ থেকে ৩০ ক্যারেক্টার্স পর্যন্ত হতে পারত। যাদের মনসব বেশি, তারা সামরিক বাহিনীর বৃহৎ অংশের অধিকারী এবং রাজস্ব আদায় ও প্রশাসনিক দায়িত্ব পালন করতেন। ২. সামরিক ও প্রশাসনিক দায়িত্ব। মনসবধারী কর্মকর্তারা সামরিক বাহিনীর যোদ্ধাদের নিয়ন্ত্রণ করতেন এবং পাশাপাশি রাজস্ব আদায়, প্রশাসনিক কর্মকাণ্ডে যুক্ত থাকতেন। তারা তাদের পদমর্যাদা অনুযায়ী রাজস্ব আদায়, আইন শৃঙ্খলা বজায় রাখা এবং সামরিক অভিযান পরিচালনা করতেন। ৩. প্রতি বছর মনসব পর্যালোচনা। মনসবদের কাজের প্রতি বছর মূল্যায়ন করা হতো এবং সঠিকভাবে কাজ না করলে তাদের মনসব কমিয়ে দেওয়া হতো বা চাকরি থেকে সরিয়ে দেওয়া হতো। এটি ছিল কর্মকর্তাদের মধ্যে প্রতিযোগিতা সৃষ্টি করার এবং তাদের কর্মদক্ষতা বৃদ্ধির একটি প্রণালী। ৪. বেতন ও সশস্ত্র বাহিনী। মনসবধারী কর্মকর্তাদের সশস্ত্র বাহিনী ছিল এবং তাদের নিয়ন্ত্রণে এক বা একাধিক সেনা ছিল। এই সেনাদের মধ্যে পদমর্যাদা অনুযায়ী পারিশ্রমিক বা বেতনও নির্ধারণ করা হতো। ৫. অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতা। মনসবদারদের রাজনৈতিক ক্ষমতা ও অর্থনৈতিক সুবিধা ছিল ব্যাপক। তারা শুধু প্রশাসনিক কর্তৃপক্ষের সদস্য ছিলেন না, বরং রাজস্ব সংগ্রহ, শাসন ও সামরিক অভিযান পরিচালনার মাধ্যমে তাদের সাম্রাজ্যিক স্থিতি বজায় রাখতেন। মনসবদারি প্রথার উদ্দেশ্য: ১. ক্ষমতার কেন্দ্রীকরণ। আকবর এই প্রথা প্রবর্তন করেছিলেন যাতে সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চলে শাসন প্রতিষ্ঠা এবং ক্ষমতার কেন্দ্রীকরণ নিশ্চিত করা যায়। এতে একদিকে রাজ্য শাসন সহজতর হয়, অন্যদিকে কর্মকর্তাদের মধ্যে প্রাধান্য ও কর্তৃত্বের সৃষ্টি হয়। ২. প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি। মনসব প্রথার মাধ্যমে তিনি প্রশাসনকে আরও কার্যকরী করেছিলেন, যাতে সামরিক ও প্রশাসনিক দায়িত্বের মধ্যে সুসমন্বয় সৃষ্টি হয়। ৩. সামরিক বাহিনীর শক্তিশালী করা। সেনাপতিরা তাদের সেনাবাহিনীর জন্য অধিক সংখ্যক সৈন্য নিয়োগ করতে পারতেন এবং তারা সম্মানিত পদবি বা মনসব পাবেন, এর মাধ্যমে সামরিক বাহিনী আরও শক্তিশালী হতো। উপসংহার: মনসবদারি প্রথা ছিল মুঘল সাম্রাজ্যের প্রশাসনিক ও সামরিক কাঠামোকে শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ উপায়। এটি কর্মকর্তাদের মধ্যে দায়িত্ব ও মর্যাদা প্রতিষ্ঠা করে, সামরিক বাহিনীকে সুসংহত এবং প্রশাসনকে কার্যকরী করতে সাহায্য করেছে। এই প্রথার মাধ্যমে আকবর মুঘল সাম্রাজ্যের শাসনকে আরও শক্তিশালী ও সুশৃঙ্খল করেছিলেন। ৬. তাজমহলের উপর একটি টিকা লেখো। ভূমিকা: তাজমহল ভারতের আগ্রা শহরের একটি বিশ্বখ্যাত ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ। এটি সম্রাট শাহজাহান কর্তৃক তার প্রিয় স্ত্রী মুমতাজ মহলের স্মরণে নির্মিত হয়েছিল। তাজমহল শুধুমাত্র ভারতের নয়,
বরং বিশ্ব সংস্কৃতির অন্যতম মহামূল্যবান স্থাপত্য হিসেবে পরিচিত। ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যস্থল হিসেবে এটি 1983 সালে তালিকাভুক্ত হয়। এর নির্মাণ শৈলী, সৌন্দর্য, ইতিহাস এবং সংস্কৃতির সাথে সম্পর্কিত বৈশিষ্ট্যগুলো এই স্থাপত্যকে অনন্য করে তুলেছে। নির্মাণের ইতিহাস: তাজমহল নির্মাণ শুরু হয়েছিল 1643 সালে এবং শেষ হয় 1653 সালে। এটি সম্রাট শাহজাহান ও মুমতাজ মহলের প্রেমের প্রতীক। মুমতাজ মহল, শাহজাহানের প্রিয় স্ত্রী, মৃত্যুর পর তার স্মৃতি অমর করার জন্য এই স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নেন তিনি। তাজমহলের মূল অংশ হচ্ছে মুমতাজ মহলের সমাধি, তবে এটি একটি বৃহত্তর কমপ্লেক্সের অংশ, যা অনেক কিছু নিয়ন্ত্রণ করে, যেমন মসজিদ, বাগান, জলাশয়, মিনার এবং অন্যান্য প্রাসাদ। নির্মাণের উপকরণ ও শৈলী: তাজমহল নির্মাণে ব্যবহৃত প্রধান উপকরণ ছিল শ্বেত মার্বেল, যা ভারতের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা হয়েছিল। এই মার্বেলটি অত্যন্ত মসৃণ ও উজ্জ্বল, যা সূর্যের আলোতে সোনালী থেকে সাদা রঙের পরিবর্তন ঘটায়। এর উপরের গম্বুজটি বিশাল এবং অত্যন্ত মণিমুগ্ধকর, যা বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় স্থাপত্য হিসেবে বিবেচিত। তাজমহলের চারপাশে সুসজ্জিত বাগান, জলাধার এবং মিনারের সমন্বয়ে একটি স্বপ্নময় পরিবেশ সৃষ্টি হয়েছে। আধুনিক দিনের গুরুত্ব: তাজমহল শুধু একটি ঐতিহাসিক স্থাপত্য নয়, এটি একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতীকও বটে। প্রতিদিন হাজার হাজার পর্যটক এখানে এসে এর সৌন্দর্য উপভোগ করে এবং ইতিহাস সম্পর্কে জানে। তাজমহল ভারতীয় ইতিহাসের একটি অমূল্য রত্ন হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত। এটি একদিকে শাহজাহান ও মুমতাজ মহলের প্রেমের চিরন্তন প্রতীক, অন্যদিকে মুঘল স্থাপত্যকলার এক অসাধারণ উদাহরণ। উপসংহার: তাজমহল শুধুমাত্র স্থাপত্যশিল্পের এক অপূর্ব নিদর্শন নয়, এটি ভারতীয় ইতিহাস, সংস্কৃতি এবং প্রেমের অমর চিহ্ন। এর সৌন্দর্য, নির্মাণ শৈলী এবং অনন্য ঐতিহাসিক গুরুত্ব এই স্মৃতিস্তম্ভকে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ স্থাপত্য হিসেবে তুলে ধরে। এটি বিশ্বের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র এবং ভারতীয় সাংস্কৃতিক ঐতিহ্যের এক অমূল্য রত্ন। ৭. বার ভুঁইয়া কারা? ভূমিকা: বার ভুঁইয়া হল একটি ঐতিহাসিক ও সামরিক শিরোনাম, যা বাংলার মধ্যযুগীয় কালের একাধিক স্থানীয় শাসক বা জমিদারদের দ্বারা ব্যবহৃত হতো। বার ভুঁইয়া শব্দটির আক্ষরিক অর্থ হল 12 ভুঁইয়া, অর্থাৎ 12টি অঞ্চলের শাসক বা মালিক। এটি মূলত ওইসব শাসকদের বর্ণনা দেওয়ার জন্য ব্যবহৃত হতো যারা বিভিন্ন অঞ্চলের উপর আধিপত্য বা শাসন প্রতিষ্ঠা করেছিলেন। বার ভুঁইয়ার ইতিহাস: 12 শতকের শেষ থেকে 13 শতকের শুরুতে বাংলা অঞ্চলে অনেক ছোট ছোট জমিদার ও শাসক বিদ্যমান ছিল যারা স্বাধীনভাবে শাসন করত। এরা মোট 12টি অঞ্চলে শাসন করতেন এবং তাদের মধ্যে একটি শক্তিশালী সামরিক শক্তি ও অঞ্চলীয় প্রভাব ছিল। তাদের মধ্যে সবচেয়ে পরিচিত ছিল কিছু নাম, যেমন মালদার ভুঁইয়া, তাতারি ভুঁইয়া, খাজা ভুঁইয়া, নাসিরউদ্দিন ভুঁইয়া ইত্যাদি। এইসব বার ভুঁইয়া সমগ্র বাংলা অঞ্চলে স্থানীয় শাসক হিসেবে নিজেদের শক্তি ও প্রভাব প্রতিষ্ঠা করেছিলেন এবং তারা তাদের এলাকায় সরকারের শাসন কার্যক্রম পরিচালনা করতেন। বার ভুঁইয়া সম্পর্কে উল্লেখযোগ্য বিষয়: ১. স্বাধীন শাসন: বার ভুঁইয়াদের অধিকাংশই নিজেদের শাসনাধীন অঞ্চলে স্বাধীনভাবে শাসন করতেন এবং মুঘল কিংবা দিল্লি সুলতানদের শাসনের প্রতি নির্দিষ্ট ধরনের আনুগত্য দেখাতেন। ২. সামরিক শক্তি: এইসব শাসকদের বেশিরভাগই তাদের স্থানীয় অঞ্চলে শাসন করতে সক্ষম হয়েছিলেন তাদের শক্তিশালী সামরিক বাহিনীর মাধ্যমে। ৩. পশ্চিমবঙ্গের ইতিহাসে প্রভাব: বার ভুঁইয়াদের ভূমিকা বাংলার ইতিহাসে বিশেষভাবে গুরুত্বপূর্ণ ছিল, কারণ তাদের মধ্য দিয়ে বাংলার পশ্চিমবঙ্গের ইতিহাসে প্রভাব: বার ভুঁইয়াদের ভূমিকা বাংলার ইতিহাসে বিশেষভাবে গুরুত্বপূর্ণ ছিল, কারণ তাদের মধ্য দিয়ে বাংলার স্থানীয় জমিদারি ব্যবস্থা এবং সামরিক ক্ষমতার প্রসার হয়েছিল। উপসংহার: বার ভুঁইয়া শব্দটি ঐতিহাসিকভাবে বাংলার একটি বিশেষ শ্রেণীর শাসক বা জমিদারের জন্য ব্যবহৃত হতো যারা বহু অঞ্চলের উপর শাসন প্রতিষ্ঠা করেছিল এবং নিজেদের সামরিক ক্ষমতা দিয়ে স্থানীয় শাসন কার্যক্রম পরিচালনা করেছিল। ৮.
অন্ধকূপ হত্যা সম্পর্কে আলোচনা কর। ভূমিকা: 1756 খ্রিস্টাব্দের 20শে জুন তারিখে অনুষ্ঠিত একটি বহুল আলোচিত ঘটনা। 1756 খ্রিস্টাব্দ তৎকালীন বাংলা বিহার উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলা প্রায় 30,000 সৈন্যের একটি বিশাল বাহিনী নিয়ে ইংরেজদের অধিকৃত কলকাতা নগরীকে উদ্ধার করার জন্য অগ্রসর হন। নবাবের বাহিনী 16ই জুন ইংরেজদের ফোর্ট উইলিয়াম দুর্গ অবরোধ করে। 2 দিন যুদ্ধের পর 19 জুনে ইংরেজ সেনাপতি গভর্নর ড্রেক ইংরেজদের একটি বড় অংশকে সাথে নিয়ে পালিয়ে যান। শেষ পর্যন্ত প্রায় 170 জন সৈন্য দুর্গে থেকে যায়। এই ক্ষুদ্র বাহিনী নিয়ে হলওয়েল দুর্গের ভিতর থেকে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন। কিন্তু নবাবের বন্দুকধারী সৈন্যদের আক্রমণের মুখে অধিকাংশ ওলন্দাজ সৈন্য পালিয়ে যায় এবং নবাবের বাহিনীতে যোগদান করে। 20শে জুন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 20 জন ইংরেজ সৈন্য নিহত এবং 70 জন আহত হয়। সন্ধ্যার নবাবের সৈন্যরা দুর্গের দেওয়ালে সরাসরি কামানের গোলা নিক্ষেপ করতে সক্ষম হয়। এই সময় জনৈক ওলন্দাজ সৈন্য নদী মুখের দুর্গ তোরণ খুলে দেয়। এই পথে নবাবের সৈন্যরা দুর্গে প্রবেশ করে। উপায়ন্তর না দেখে হলওয়েল আত্মসমর্পণ করে। বন্দীদের সাথে নবাবের সৈন্যরা দুর্গের সম্পদ লুণ্ঠন করে, তবে বন্দীদের সাথে ভালো ব্যবহারও করে। হলওয়েল নবাবের কাছ থেকে নিরাপত্তার আশ্বাসও লাভ করেন। কিন্তু রাতে ইংরেজ সৈন্যরা মাতলামি শুরু করে এবং নবাবের বাহিনীর প্রহরীদের আক্রমণ করে। এই পরিপ্রেক্ষিতে নবাব ইংরেজ সৈন্যদের বন্দী করে রাখার নির্দেশ দেন। হলওয়েলের মতে 18 ফুট দৈর্ঘ্য এবং 14 ফুট 10 ইঞ্চি প্রস্থবিশিষ্ট একটি কক্ষে 146 জন ইংরেজকে রাখা হয়। এই ঘরে একটি মাত্র জানালা ছিল। সকালবেলায় দেখা যায়, ঘরের 123 জন মৃত্যুবরণ করে। ইংরেজরা হলওয়েলের এই মতো নির্বোধের বিশ্বাস করে, সিরাজউদ্দৌলাকে চরিত্র হননের চেষ্টা করে। বাস্তবে এত ছোট একটি 146 জন ইংরেজকে কোনোভাবেই প্রবেশ করানোই সম্ভব না। যুদ্ধবন্দীরা যদি কোনো সুযোগ নিয়ে বিজয়ী বাহিনীর সৈন্যদেরকে আক্রমণ করে, তবে আন্তর্জাতিক বিধান অনুসারে অপরাধী যুদ্ধবন্দীদেরকে হত্যা করার বিধান আছে। এই বিচারে সিরাজউদ্দৌলা ইংরেজ সৈন্যদের সাথে মহৎ আচরণই করেছিল। 9. লর্ড ক্লাইভ প্রবর্তিত দ্বৈত শাসন ব্যবস্থা কি? অথবা, দ্বৈত শাসন কি? ভূমিকা: দ্বৈত শাসন, ডুয়াল গভর্নমেন্ট ছিল একটি প্রশাসনিক ব্যবস্থা যা লর্ড ক্লাইভ 1757 সালে বাংলায় প্রতিষ্ঠিত করেন। এটি ছিল ইংল্যান্ডের ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং বাংলা রাজ্যের নবাবের মধ্যে শাসন ক্ষমতা ভাগ করার একটি পদ্ধতি। এই ব্যবস্থার মাধ্যমে ইংরেজরা বাংলার রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতা নিজেদের হাতে নেয়ার সুযোগ পায়, তবে আনুষ্ঠানিকভাবে নবাবের শাসন ক্ষমতা থাকত। দ্বৈত শাসন ব্যবস্থা এর মূল বৈশিষ্ট্য: 1. নবাবের শাসন ক্ষমতা: নবাব ছিলেন বাংলার আনুষ্ঠানিক শাসক। তিনি জনগণের মধ্যে আইন শৃঙ্খলা বজায় রাখতেন এবং রাষ্ট্রীয় সিদ্ধান্তের কিছু দিক পরিচালনা করতেন। তবে বাস্তবিকভাবে তার ক্ষমতা ছিল সীমিত। 2. ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন ক্ষমতা: ইংল্যান্ডের ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার অর্থনৈতিক কার্যক্রম, রাজস্ব সংগ্রহ এবং প্রশাসনিক সিদ্ধান্তের অধিকাংশ নিয়ন্ত্রণ করত। নবাবের শাসন ব্যবস্থা ছিল আড়ালে, আর কোম্পানি প্রকৃত শাসক হিসেবে কাজ করত। 3. রাজস্ব ব্যবস্থার নিয়ন্ত্রণ: নবাব শাহ আলমের নামে রাজস্ব সংগ্রহের দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু কার্যত এই রাজস্ব আদায় করত ইস্ট ইন্ডিয়া কোম্পানি। অর্থাৎ, রাজস্ব আদায়ের প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট প্রশাসনিক কার্যাবলী ছিল কোম্পানির হাতে, যদিও আনুষ্ঠানিকভাবে নবাবের অধীনে। 4. সামরিক ও বিচারক কর্তৃত্ব: ইংল্যান্ডের কোম্পানি ছিল পুরোপুরি নিয়ন্ত্রণকারী শক্তি। কোম্পানি বাংলার বিচার ব্যবস্থাও পরিচালনা করত এবং তার নিজস্ব সেনাবাহিনী ছিল, যা সম্পূর্ণভাবে ইংল্যান্ডের স্বার্থে কাজ করত। লর্ড ক্লাইভের উদ্দেশ্য: লর্ড ক্লাইভ এই ব্যবস্থা প্রবর্তন করেন যাতে কোম্পানি বাংলার সম্পদ শোষণ করতে পারে, আর নবাবের শাসন শুধুমাত্র সাংবিধানিক হয়ে থাকে। এর মাধ্যমে কোম্পানি বাংলার রাজনৈতিক শাসন পুরোপুরি নিয়ন্ত্রণ করত এবং রাজস্ব আদায় করে তাদের স্বার্থ সংরক্ষণ করত। বাংলার জনগণের উপর প্রভাব:
দ্বৈত শাসন ব্যবস্থার ফলে বাংলার জনগণের উপর শোষণ আরও বেড়ে যায়। নবাবের শাসন আনুষ্ঠানিকভাবে বজায় থাকলেও বাস্তবে ইংরেজদের শাসন ছিল কার্যকরী, এবং তাদের বিরুদ্ধে কোনো কার্যকর প্রতিবাদ করা সম্ভব ছিল না। উপসংহার: দ্বৈত শাসন ব্যবস্থা ছিল ইংল্যান্ডের ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং বাংলার নবাবের মধ্যে একটি শাসন শেয়ারিং পদ্ধতি, যেখানে কোম্পানি প্রকৃত শাসক হিসেবে কাজ করত। এই ব্যবস্থা বাংলার জনগণের জন্য ক্ষতিকর ছিল, কারণ তারা একদিকে রাজস্ব বাড়ানো এবং অন্যদিকে প্রশাসনিক স্বাভাবিকতা বজায় রাখার চ্যালেঞ্জের মুখে পড়েছিল। 10. তুজুকি-বাবুরি গ্রন্থ সম্পর্কে সংক্ষেপে লিখো। ভূমিকা: তুজুকি-বাবুরি, ইংরেজি বাবরনামা, হল মুঘল সম্রাট বাবরের আত্মজীবনী, যা তার জীবনের ঘটনা, রাজনৈতিক কার্যকলাপ এবং অভ্যন্তরীণ ভাবনা নিয়ে লেখা হয়েছে। এটি একটি ঐতিহাসিক গ্রন্থ, যা বাবরের জীবনের বিভিন্ন দিক, তার কাহিনীর বিবরণ এবং কৌশলগত চিন্তাভাবনা তুলে ধরে। গ্রন্থের মূল বৈশিষ্ট্য: লেখক বাবর, মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধে সুলতান ইব্রাহিম লোদির বিরুদ্ধে বিজয় লাভ করেন। লেখার সময়কাল: এটি বাবরের জীবদ্দশায় 1526-1530 সাল নাগাদ লেখা হয়েছিল। ভাষা ও রচনা: এটি মূলত তুর্কি ভাষায় লেখা হয়েছিল, তবে পরবর্তীকালে বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে, যার মধ্যে উর্দু, ফার্সি ও ইংরেজি অন্যতম। গ্রন্থের বিষয়বস্তু: 1. জন্ম ও শৈশব: বাবরের জন্ম, তার পূর্বপুরুষদের ইতিহাস ও তার শৈশবের বিভিন্ন ঘটনা বর্ণিত হয়েছে। 2. রাজনৈতিক অভিজ্ঞান: বাবর তার জীবনে বিভিন্ন রাজ্য ও জমি জয়ের অভিজ্ঞতা শেয়ার করেছেন। তুর্কিস্তান, উজবেকিস্তান ও ভারতবর্ষে তার অভিযান এবং তার শাসন ব্যবস্থার বিবরণ রয়েছে। 3. যুদ্ধের বর্ণনা: গ্রন্থটিতে বিভিন্ন যুদ্ধ, তার কৌশল, সেনাপতিদের ভূমিকা এবং তার বিজয় ও পরাজয়ের ঘটনা বর্ণিত হয়েছে, বিশেষ করে পানিপথের প্রথম যুদ্ধ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ যুদ্ধের বর্ণনা দেওয়া হয়েছে। 4. সংস্কৃতি ও জীবনযাত্রা: বাবর তার জীবনের অভিজ্ঞতা থেকে সংস্কৃতি, জীবনযাত্রা, রাজনীতি এবং সামরিক কৌশল নিয়ে আলোচনা করেছেন। 5. দর্শন ও চিন্তাধারা: গ্রন্থে তার ব্যক্তিগত অনুভূতি, দার্শনিক চিন্তাভাবনা এবং জীবনের বিভিন্ন দিক নিয়ে তার মতামত রয়েছে। ঐতিহাসিক গুরুত্ব: তুজুকি-বাবুরি হল একটি মূল্যবান ঐতিহাসিক দলিল, যা ভারতীয় উপমহাদেশের মুঘল সাম্রাজ্যের প্রথম প্রতিষ্ঠাতা বাবরের জীবন, সামরিক ও রাজনৈতিক কার্যক্রম, এবং তার ব্যক্তিগত অভিজ্ঞতাকে তুলে ধরে। এই গ্রন্থটি সম্রাট বাবরের মানবিক দিক ও তার সময়ের রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট সম্পর্কে অনেক মূল্যবান তথ্য প্রদান করে। উপসংহার: এটি মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা এবং তার প্রাথমিক কর্মকাণ্ডকে বোঝার জন্য এক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দলিল হিসেবে কাজ করে। 11. কবুলিয়ত ও পাট্টা কি? ভূমিকা: কবুলিয়ত ও পাট্টা উভয়ই ভূমি সম্পর্কিত দুটি গুরুত্বপূর্ণ আইনি দলিল, যা মূলত জমি বিক্রয়, ভাড়া বা অন্য কোনো প্রকার চুক্তি সংক্রান্ত ব্যবস্থাপনা হিসেবে ব্যবহৃত হয়। 1. কবুলিয়ত: কবুলিয়ত হল এক ধরনের লিখিত চুক্তি, যেখানে জমির মালিক বা ভূমির অধিকারী তার জমি বা ভূমি ব্যবহারের অধিকার অন্য কোনো ব্যক্তিকে দেয়। এটি মূলত জমি ভাড়া দেওয়ার জন্য ব্যবহৃত হয়, তবে কখনো কখনো জমি বিক্রির জন্যও ব্যবহার হতে পারে। সাধারণ ব্যবহার: এক্ষেত্রে একজন ব্যক্তি, যিনি জমি ভাড়া নিতে চান, তিনি জমির মালিককে লিখিতভাবে জমি ব্যবহারের জন্য প্রতিশ্রুতি প্রদান করেন এবং জমির মালিক তার প্রতিশ্রুতি গ্রহণ করেন। অর্থ: এটি জমির মালিকের সম্মতি, যেখানে ভূমি ভাড়া বা জমির ব্যবহার নিয়ে একটি চুক্তি গঠন করা হয়। এটি কখন প্রযোজ্য: জমি ভাড়া দেয়ার বা জমির সঙ্গে সম্পর্কিত যে কোনো চুক্তি বা প্রতিশ্রুতি পূরণের জন্য। 2. পাট্টা: পাট্টা হলো একটি লিখিত দলিল, যার মাধ্যমে জমির মালিক বা সরকার জমি ভাড়া দেয় বা কোনো নির্দিষ্ট মেয়াদে জমির ব্যবহারের অধিকার প্রদান করে। সাধারণত পাট্টা এক ধরনের অধিকার প্রদান দলিল, যা জমির মালিকানা বা ব্যবহারের অধিকার প্রমাণ করে। সাধারণ ব্যবহার:
এটি সাধারণত সরকারি বা বেসরকারি কর্তৃপক্ষের দ্বারা ভূমির মালিকানা, ভাড়া বা ব্যবহারের অধিকার দেওয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয়। অর্থ: পাট্টা একটি দলিল হিসেবে ভূমির মালিকানার বা ব্যবহারের অধিকার প্রদান করে, যা একে একজন নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে প্রদান করা হয়। এটি কখন প্রযোজ্য? যখন সরকার বা কোনো প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটি নির্দিষ্ট ব্যক্তিকে কোনো জমির ব্যবহারের জন্য স্বীকৃতি বা অধিকার প্রদান করা হয়। পার্থক্য: কবুলিয়ত সাধারণত একজন ব্যক্তি জমির মালিকের কাছে জমির ভাড়া বা ব্যবহার সংক্রান্ত প্রতিশ্রুতি প্রদান করে, আর পাট্টা হচ্ছে ভূমির ব্যবহারের অধিকার বা মালিকানা সরকারি বা অন্য কোনো কর্তৃপক্ষ থেকে প্রদান করা। কবুলিয়ত একটি পার্টি থেকে আরেক পার্টির কাছে জমির অধিকার বা ব্যবহারের জন্য সম্মতি পাওয়া, আর পাট্টা সরকারি বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ভূমির অধিকার প্রাপ্তির দলিল। 12. আবুল ফজলের পরিচয় দাও। ভূমিকা: আবুল ফজল 1540-1602 ছিলেন সম্রাট আকবরের সভাকবি, ইতিহাসবিদ এবং পরামর্শদাতা। তিনি মুঘল সাম্রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন এবং তার কাজগুলি মুঘল শাসনের ইতিহাস ও প্রশাসন সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে। পরিচয়: পূর্ণ নাম: আবুল ফজল ইবনুল মুজাহিদ আল আম্বি, আবুল ফজল আইবিএন মোবারক। জন্ম: 1540, আগ্রা, ভারতের মুঘল সাম্রাজ্যে। মৃত্যু: 1602, বাংলায়, বর্তমান বাংলাদেশের মধ্যে তিনি খুন হন। পদবী ও অবদান: আকবরের সভাকবি, আবুল ফজল সম্রাট আকবরের শাসনকালে তার সভায় প্রধান পরামর্শদাতা এবং শাসন ব্যবস্থা নিয়ে পরামর্শদাতা ছিলেন। তিনি আকবরের রাজনৈতিক এবং ধর্মীয় সংস্কারের অন্যতম একজন কুশলী সমর্থক ছিলেন। তুজুক-ই-আকবরী: আবুল ফজল সম্রাট আকবরের জীবনের ওপর একটি বিস্তৃত ইতিহাস লেখেন, যা তুজুক-ই-আকবরী নামে পরিচিত। এটি আকবরের শাসনকাল এবং তার রাষ্ট্র পরিচালনার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত তথ্য প্রদান করে। আইন ও শাসন ব্যবস্থা: আবুল ফজল মুঘল সাম্রাজ্যের শাসন ব্যবস্থা, রাজস্বনীতি এবং রাষ্ট্রীয় কাঠামো বিষয়ে গভীর মনোযোগ দিয়েছিলেন। তিনি সম্রাট আকবরের আইন শাসন ও প্রশাসনিক সংস্কারের প্রয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। আকবরের ধর্মনীতি: তিনি সম্রাট আকবরের ধর্মীয় তত্ত্ব ও নীতির অন্যতম প্রতিশ্রুত ছিলেন, বিশেষ করে আকবরের ধর্মীয় সহিষ্ণুতা এবং দ্বীন-ই-ইলাহি ধর্ম প্রতিষ্ঠার প্রচেষ্টার বিষয়ে। সাহিত্যের ক্ষেত্রে: আন্তর্জাতিক সাহিত্য ও দর্শন: তিনি সম্রাট আকবরের রাজসভায় কাব্য, সাহিত্য ও দর্শন সংক্রান্ত নানা বিষয়ে কাজ করেছেন এবং তার কবিতাও অনেক বিখ্যাত। ফার্সি ভাষায় দক্ষতা: আবুল ফজল ফার্সি ভাষায় বিশেষজ্ঞ ছিলেন এবং তার লেখনীও প্রধানত ফার্সি ভাষায় ছিল। মৃত্যু: 1602 সালে, আবুল ফজলকে এক রহস্যজনক ঘটনায় হত্যা করা হয়। অনেক ইতিহাসবিদ মনে করেন, তার হত্যার পেছনে আকবরের পরবর্তী শাসক সম্রাট জাহাঙ্গীরের রাজ্যসংশ্লিষ্ট কোন চক্রান্তের হাত ছিল। উপসংহার: আবুল ফজল মুঘল সাম্রাজ্যের ইতিহাসে এক অনন্য ব্যক্তিত্ব ছিলেন, এবং তার কাজ আজও ইতিহাসবিদদের কাছে গুরুত্বপূর্ণ উৎস হিসেবে বিবেচিত হয়।